হ্যালো এভরিওয়ান, তো চলে আসলাম আমাদের কনসেপচুয়াল সিরিজে এপিসোড 5 নিয়ে। বরাবরের মতো আমি তোমাদের সাথে আছি, তোমাদের মোহাম্মদ জুনায়েদ খান রায়ান ভাইয়া। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। আজকে আমরা তোমাদের জন্য খুবই মজার একটা টপিক নিয়ে কথা বলবো, যে তাপ উৎপাদী আর তাপহারী বিক্রিয়া। প্রথমেই আমরা একটু এই দুইটা বিক্রিয়ার একটু ইংলিশ টার্মগুলো শিখে নিই, যেটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। দেখো, তাপ উৎপাদী নামের মধ্যে একটা আগুন জল জল করতেছে এরকম ভাব, আর তাপহারী নামের মধ্যে একটা ঠান্ডা ঠান্ডা একটা ভাব আছে। তাপ উৎপাদী বিক্রিয়াটার ইংলিশ হলো তোমার এক্সোথার্মিক, অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়া এক্সোথার্মিক রিয়াকশন। তাপহারী বিক্রিয়া এন্ডোথার্মিক রিয়াকশন। আচ্ছা, এইবার আমরা নামের মধ্য থেকে তাপহারী নামের মধ্য থেকে আমরা এটা একটা জিনিস গেস করতে পারি, যে এটা হলো তাপ হারায়। আচ্ছা, আর আমরা আরো একটা জিনিস এইটার নামের থেকে গেস করতে পারি, তাপ উৎপাদী। তাপোৎপাদী এটা কি করে? আমার তাপ উৎপন্ন করে। তাহলে তুমি বুঝতেই পারতেছো, বিক্রিয়ায় তাপ উৎপন্ন হবে নাকি তাপ হারাবে, অর্থাৎ তাপের ক্রিয়ার বা বিক্রিয়ার শক্তির পরিবর্তনের ভিত্তিতে, তাপের পরিবর্তনের ভিত্তিতে আমরা বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা আমার তাপ উৎপাদী বা এক্সোথার্মিক রিয়াকশন, আর একটা তাপহারী বা এন্ডোথার্মিক রিয়াকশন। এখন আসো, আমরা তাপ উৎপাদী বা তাপহারী বিক্রিয়ার ব্যাপারে আমাদের কিছু ধারণা আছে, সেই ধারণাগুলো আমরা একটু ক্লিয়ার করে ফেলি, যেগুলা তুমি যদি ঠিকমতো বুঝো এবং পড়ো, তোমার শুধু এসএসসি লাইফ না, তোমার এটা এইচএসসি লাইফেও কাজে লাগবে। এবং কেউ যদি ভাইয়ার মতো কেমিস্ট্রি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যে কোনোটা নিয়ে পড়ো, তোমার এই জিনিসটা কাজে লাগবে। সো তাপ উৎপাদী বিক্রিয়া, দেখো, তাপের পরিবর্তনের ভিত্তিতে আমি অলরেডি বললাম দুই প্রকার। এখন তুমি একটা চিন্তা করো, তাপ উৎপাদী বিক্রিয়া আমরা সব বাদ দিই, আমরা খালি একটা লাইনের দিকে একটু ফোকাস করি। বিক্রিয়কের শক্তির থেকে উৎপাদের শক্তি বেশি। ভাইয়া একটু বোঝার চেষ্টা করো যে আমার বিক্রিয়ক কাকে বলে, বিক্রিয়া যাকে দিয়ে শুরু হচ্ছে। উৎপাদ কাকে বলে? বিক্রিয়া শেষে যে উৎপন্ন হচ্ছে। তাহলে বিক্রিয়ার শুরুতে যে থাকে তার শক্তি অবশ্যই বেশি, জন্য কিন্তু তাপ উৎপন্ন হচ্ছে। চিত্রটা দেখো, যে বিক্রিয়ার ক্ষেত্র থেকে তাপ উৎপন্ন হচ্ছে, মানে কি এই বিক্রিয়কের শক্তি অবশ্যই উৎপাদের শক্তির থেকে বেশি, জন্যই কিন্তু তাপ উৎপন্ন হচ্ছে। কারণ উৎপাদ উৎপন্ন হতে অবশ্যই কিছু শক্তির দরকার, বিক্রিয়কের তার থেকে বেশি আছে। অর্থাৎ বিক্রিয়কের শক্তি পুরোটা ইউজ করা লাগে না, কিছু অংশ ইউজ করেই আমার উৎপাদ উৎপন্ন হয়ে যাচ্ছে। এবং একই সাথে আবার নতুন একটা বিক্রিয়ক, তোমার যে শক্তিটা বিক্রিয়কের নতুন না, যে আগে যে শক্তিটা থেকে যাচ্ছে, ওই শক্তিটাই কিন্তু তাপ হিসাবে উৎপন্ন হচ্ছে। বিকজ আমরা জানি শক্তি অবিনশ্বর, শক্তিকে ভাঙা যায় না, শক্তিকে সৃষ্টি করা যায় না, শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়, যেটাকে আমরা শক্তির সংরক্ষণশীলতা নীতি পড়ি। তাহলে ডেল এইচ জিনিসটা কি ভাইয়া? ডেল এইচ এই জিনিসটা কি? ডেল এইচ হলো বিক্রিয়ায় তাপ শক্তির পরিবর্তন। আচ্ছা, তাইলে এবার বোঝার চেষ্টা করো, বলতে পারবে উৎপাদের শক্তি মাইনাস বিক্রিয়কের শক্তি কেন? বিকজ তুমি যদি ফিজিক্সের সাথে মিলানোর চেষ্টা করো, আমরা সব সময় কি করি, যে আউটপুট থেকে ইনপুট বিয়োগ দেই, ফাইনাল থেকে ইনিশিয়াল বিয়োগ দেই, অন্ত থেকে আদি বিয়োগ দেই, পর থেকে পূর্ব বিয়োগ দেই। কারণ কি, আমরা সবসময় আমাদের শক্তির পরিবর্তনটা এভাবে হিসাব করি, যে শেষে কতটুকু ছিল, প্রথমে কতটুকু ছিল, শেষে যতটুকু মাইনাস প্রথমটুকু। তাইলে এখানে শেষ আর প্রথমের খেলাটা কি? বিক্রিয়ক থেকে আমার উৎপাদ উৎপন্ন হচ্ছে, তাই আমি আউটপুট মাইনাস ইনপুট, প্রোডাক্ট মাইনাস রিয়াক্টেন্ট, উৎপাদের শক্তি মাইনাস বিক্রিয়কের শক্তি। দেখো, যেহেতু বিক্রিয়কের শক্তিটা একটা বড় ভ্যালু, আমি একটা ছোট মান থেকে একটা বড় মান বিয়োগ দিচ্ছি, তাই আমার ডেল এইচ এর মান নেগেটিভ। এবং একই সাথে তাপোৎপাদী বিক্রিয়া চিনার সব থেকে কনভেনিয়েন্ট ওয়ে হলো এটার ডেল এইচ এর মান ঋণাত্মক বা নেগেটিভ। এবার তুমি তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে দেখো, যে তার তাপ লাগতেছে, তার মানে কি, সে তাপ উৎপন্ন করতে পারতেছেই না, একই সাথে তার কি হচ্ছে, যে তাপ সে কি করতেছে বলতো, সে তাপ আরো বাইরে থেকে নিচ্ছে। কেন বাইরে থেকে নিচ্ছে? কারণ এই ক্ষেত্রে আমার বিক্রিয়কের শক্তিটা না উৎপাদের শক্তির থেকে আর বেশি থাকে না। বিক্রিয়কের যদি ধরো
যাই শক্তি আছে তার থেকে উৎপাদের শক্তিটা বেশি, এবং উৎপাদের শক্তিটা বেশি হওয়ার কারণে কি হয়, বিক্রিয়কের পুরো শক্তি ইউজ করে উৎপাদ উৎপন্ন করা যায় না, বাইরে থেকে আমার হিট দেয়া লাগে, বাইরে থেকে আমার হিট দেয়া লাগে। যেহেতু আমার এখান থেকে তাপ উৎপন্ন হচ্ছে না, আরও আমার বাইরের কোনো উৎস থেকে তাপ দেওয়া লাগতেছে, অর্থাৎ আমার এক্সট্রা তাপ লাগতেছে, আমার বাইরে থেকে কিছু তাপ হারাচ্ছি, তাই এটা তাপহারী বিক্রিয়া। এখানে দেখো ডেল এইচ এর ভ্যালু কিন্তু সেম, যে উৎপাদের শক্তি মাইনাস বিক্রিয়কের শক্তি, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, কিন্তু এখানে উৎপাদের শক্তিটা বেশি, বিক্রিয়কের শক্তিটা কম, তাই ডেল এইচ এর ভ্যালুটা পজিটিভ। তাই তাপহারী বিক্রিয়ায় আমার ডেল এইচ এর ভ্যালুটা পজিটিভ। এই ডেল এইচ এর ভ্যালু ধনাত্মক আর ঋণাত্মক দিয়ে আমরা সবচাইতে সহজে আমাদের কি তাপ উৎপাদী বিক্রিয়া আর তাপহারী বিক্রিয়া চিনতে পারি। আচ্ছা, এবার আমরা যদি বিক্রিয়ার দিকে দেখি, দেখো আমি প্রথমেই তোমাদের এই প্রভাবকটাকে আগে ঠিক জায়গায় নিয়ে যাই। একটা যে প্রভাবক আছে এই বিক্রিয়ায়, যারা এই বিক্রিয়াটা অলরেডি পড়ে ফেলছো তাদের অবশ্যই এই জিনিসটা জানার কথা, যে আমার ধরো একটা উদাহরণ দিলাম যে নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করতেছে লৌহ প্রভাবকের সাহায্যে, সেখানে ডেল এইচ এর ভ্যালুটা হলো -92। এখানে একটা জিনিস একটু খেয়াল করো, তোমার এই যে এইখানে পটেনশিয়াল এনার্জি আর এইখানে কি তোমার রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট হচ্ছে, রিঅ্যাক্ট্যান্ট মানে কি বিক্রিয়ক। তোমার এইখানে যদি খেয়াল করো বিক্রিয়কের শক্তিটা কিন্তু উৎপাদের শক্তির থেকে বেশি, আর উৎপাদের শক্তিটা কিন্তু বিক্রিয়কের শক্তির থেকে কম, তাই এক্সট্রা যে শক্তিটা আছে সেই শক্তিটা রিলিজ হয়ে যাচ্ছে, কি আকারে, তাপ শক্তি আকারে। এবার আরো একটা জিনিস একটু ভাইয়া বোঝার চেষ্টা করো, তুমি বলতে পারো ভাইয়া এটা থেকে এটা এইভাবে কেন গেল না, এইভাবে না গিয়ে কেন এইখানে আসলো, কেন এভাবে উপরে নিচে এভাবে গেল। এই যে জায়গাটা, এই জায়গাটা বলা হয়, একটু সবাই মনোযোগ দিয়ে শুনবে, একটা বিক্রিয়ায় বিক্রিয়কের বিক্রিয়া করার জন্য ন্যূনতম যে শক্তি অর্জন করতে হয় সেইটা হলো এই পয়েন্টটা। আবার বলতেছি, একটা বিক্রিয়ায় বিক্রিয়কের ন্যূনতম শক্তি অর্জন করার জন্য যতটুকু ন্যূনতম শক্তি অর্জন করতে হয় বিক্রিয়া করার জন্য, সেই ন্যূনতম শক্তিটাকে আমরা বলি হলো সক্রিয়ণ শক্তি, যেটাকে আমরা প্রকাশ করি হলো ইএ দিয়ে, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়ণ শক্তি। আর সিমিলারলি যখন আমি তাপহারী বিক্রিয়া এন্ডোথার্মিক রিঅ্যাকশনের ব্যাপারে আসি, দেখো নাইট্রোজেন অক্সিজেন মিলে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করতেছে, তোমার এখানে ডেল এইচ এর ভ্যালু পজিটিভ, অর্থাৎ এটা তাপহারী বিক্রিয়া। দেখো তোমার বিক্রিয়কের তাপ উৎপাদের তাপের থেকে কম, তাই এই যে এনার্জি, এটা এনার্জি রিলিজ না, এটা হবে এনার্জি নিডেড। তার অতটুকু এনার্জি এক্সট্রা লাগে যেটা বাইরে থেকে তাকে দেয়া লাগে, এরপর রিঅ্যাক্ট্যান্টের এইভাবে গিয়ে প্রোডাক্ট উৎপন্ন করতে পারে। এবং এইখানেও কিন্তু তোমার একটা পিক পয়েন্ট আছে, এটা কিন্তু এইভাবে উঠে নাই, এইভাবে না উঠে এইভাবে যাওয়ার কারণ, যে বিক্রিয়ক অণুগুলো সক্রিয়ণ শক্তি অর্জন করতে পেরেছে শুধুমাত্র তারাই বিক্রিয়া করতে পেরেছে, যদিও অলমোস্ট সব বিক্রিয়কই তোমার সক্রিয়ণ শক্তি উৎপন্ন করতে, মানে সক্রিয়ণ শক্তি পর্যন্ত পৌঁছতে পারে, কিছু বিক্রিয়ক না পারলেও পারতে পারে, বাট প্রতিটা বিক্রিয়কের জন্য আলাদা একটা সক্রিয়ণ শক্তির ভ্যালু থাকে। সো এই গ্রাফগুলা এই জন্য এরকম হয়। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তাপ উৎপাদী আর তাপহারী বিক্রিয়ায় কেন ডেল এইচ এর ভ্যালু নেগেটিভ, কেন ডেল এইচ এর ভ্যালু পজিটিভ, এবং একই সাথে আমরা এটা বুঝতে পেরেছি কেন আমার তাপ উৎপাদী বিক্রিয়াতে আমার তাপ বাইরে থেকে দেয়া লাগে না, আর তাপহারী বিক্রিয়ায় বাইরে থেকে তাপ দেয়া লাগে। আশা করি তোমাদের এই তাপ উৎপাদী আর তাপহারী বিক্রিয়া নিয়ে আর কোনো ধরনের কোনো ঝামেলা লাগবে না। সো তোমাদের এই সিরিজটা আমরা আরও এরকম ছোট ছোট ভিডিও দিব, তোমাদের সাথে খুব শীঘ্রই নেক্সট কোনো এপিসোডে দেখা হবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড কেমিস্ট্রির কনসেপ্ট মজায় শিখতে থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।